দেখো আমাদের মৃত্তিকা আর হচ্ছে আমাদের কৃষিজ ফসল আমাদের হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে। খুবই একটা বড় নোট, মানে একটু ডিফিকাল্ট টাইপের নোট, কিন্তু করতে হবে, কিছু করার নেই, কারণ পরীক্ষা এক্সামের প্রশ্ন আসবে। তো খারাপ লাগুক ভালো লাগুক পড়তে হবে, কঠিন লাগুক পড়তে হবে, ঠিক আছে? যে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর তীরে কোন কোন শহরগুলো রয়েছে, এই নদীর জন্য যে জলপ্রপাত গড়ে উঠেছে, তার জন্য যে বাঁধ প্রকল্প গড়ে উঠেছে, সেগুলো আমাদের টোটালি পড়তে হবে, ঠিক আছে? একটু বড় টপিক, একটু বড় নোটসও রয়েছে, কিন্তু এটা পড়তেই হবে, আমাদের কিছু করার নেই। তো দেখো, পশ্চিমবঙ্গে যে যত নদী রয়েছে তার উৎসস্থল প্রধানত দুটো। একটা হচ্ছে উত্তরের হিমালয় থেকে কিছু হিমালয় পার্বত্য অঞ্চল থেকে কিছু নদীর সৃষ্টি হয়েছে, যেই নদীগুলো সারা বছর জল থাকে। কারণ যেহেতু পার্বত্য অঞ্চল থেকে হয়েছে, তার মানে গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে। তো যেগুলো পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত, সেগুলো সারা বছর জল থাকে। আর কিছু ছোটনাগপুরের মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, সেই নদীগুলো কিন্তু সারা বছর জল থাকে না, শুধুমাত্র বর্ষাকালে সেখানে জল থাকে। সেই কারণের জন্য ব্যারেজ বা জলাধার তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের যদি প্রধান নদী বলা হয়, সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদী। মানে গঙ্গা নদীরই একটা অংশ, যেটা মুর্শিদাবাদ থেকে দুভাগ হয়ে গেছে, সেটা ভাগীরথী হুগলি নাম নিয়ে রয়েছে। সেটা আমাদের রাজ্যের প্রধান নদী। তবে আরো অনেক নদী আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এবার পাশে দেখতে পাচ্ছ আমি ম্যাপ দিয়ে দিয়েছি, যেখানে আমরা বুঝতে পারবো যে কোন নদী কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে, সেভাবে আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমাদের ম্যাপের মধ্যে নেপাল, বিহার, সিকিম, ভুটান, আসাম সব দেখতে পাচ্ছি। তাহলে এখানে সিকিম থেকে দেখো তিস্তা নদী ঢুকেছে, ঢুকে এখান দিয়ে দেখো যমুনা নদী মানে ব্রহ্মপুত্রতে মিলিত হয়েছে। জলঢাকা নদী, তার পাশে দেখো তুরসা নদী, তার পাশে দেখো রায়ডাক নদী। তাহলে এগুলো হচ্ছে নর্থ বেঙ্গলের সব নদী, মানে যেগুলো আমাদের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলো দিয়ে প্রবাহিত হয়েছে। কিছুটা দার্জিলিং এও রয়েছে, তিস্তা নদীর কিছু অংশ দার্জিলিং এও রয়েছে, আমরা দেখে বুঝতে পারছি। এছাড়া দেখো মহানন্দা নদী, এটা প্রবাহিত হয়েছে দেখতে পাচ্ছি। পুনর্ভাবা নদী, আত্রাই নদী ভীষণ ফেমাস, বাংলাদেশের দিকে পদ্মা নদী গিয়েছে। বাকি গঙ্গা নদী দেখো, এই যে মালদা মুর্শিদাবাদ মাঝখান দিয়ে প্রবেশ করেছে। ফারাক্কা ব্যারেজের পরে এর নাম ভাগীরথী হয়েছে। তারপর নদিয়ার কাছ থেকে এর নাম হচ্ছে হুগলির কাছে এসে হুগলি নদিয়াতে এটার নাম হুগলি নদী হয়েছে। তারপর আমাদের পূর্ব মানে এই আমাদের হচ্ছে কলকাতার সাইড দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সাইড দিয়ে এটা আমাদের এখানে পড়েছে। এর সাথে সাথে কিছু নদী যুক্ত হয়েছে দেখেছি, ব্রাহ্মণী নদী, এটা আমাদের এই যুক্ত হয়েছে এখানে ময়ূরাক্ষী, বক্রেশ্বর, অজয় নদ, দামোদর নদ, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাই, রূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা। মোটামুটি দেখো, পুরো মোটামুটি ম্যাপ অনুযায়ী আমরা বুঝতে পারছি যে কোন নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, কোথায় এসে জয়েন হয়েছে, সেগুলো আমরা দেখো এখানে দেখতে পেয়েছি। তো এই নদীগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন নদী কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। প্লাস এই নদীগুলোর তীরবর্তী অঞ্চলে কোন কোন শহর গঠিত হয়েছে, সেগুলো কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি নদীগুলোকে আমরা যদি ভাগ করি, তাহলে ডিফারেন্স করা হয় বিভিন্ন ভাগে। প্রথম কথা, জলের উৎসের ভিত্তিতে, মানে জলে কোথা থেকে তার উৎপত্তি হচ্ছে, সেই জলের উপর ভিত্তি করে নদীগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। যেমন কিছু নদী হয় বরফ গলা জলে পুষ্ট, মানে যেগুলো হিমালয় থেকে উৎপন্ন হবে, বরফ গলা জলে পুষ্ট। তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে ভাগীরথী হুগলি নদী রয়েছে, তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা। এই যে নর্থ বেঙ্গলের যেসব নদীগুলো রয়েছে, সেগুলো সব দেখো যেহেতু হিমালয় থেকে উৎপন্ন হয়েছে, সেই জন্য এগুলো বরফ গলা জলে পুষ্ট নদ নদী। কিছু নদী বৃষ্টির জলে পুষ্ট। বৃষ্টির জলে পুষ্ট কোনগুলো? যেগুলো জেনারেলি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। যেমন দেখতেই পাচ্ছি দেখো, দামোদর, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, কংসাবতী, এগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট। এই জন্য বর্ষাকালে এই জায়গায় জল দেখা যায়, অন্য সময় কিন্তু এখানে জল থাকে। কিছু নদী হয় জোয়ারের জলে পুষ্ট। জোয়ার মানে নিশ্চয়ই সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল। জোয়ারের জলে তার মধ্যে রয়েছে মাতলা, গোসাবা, পিয়ালি, রায়মঙ্গল, মানে যেগুলো সুন্দরবন অঞ্চলের নদী, সেগুলো রয়েছে জোয়ারের জলে পুষ্ট নদ নদী। ঠিক আছে? তো এইগুলো আমাদের জানতে হবে এই নদীগুলো সম্পর্কে। এগুলো আমরা কিসের ভিত্তিতে বললাম? জলের উৎসের ভিত্তিতে। আবার নদীগুলোকে আমরা তার প্রবাহের দিক অনুসারে, মানে যেদিকে প্রবাহ হচ্ছে সেই দিক অনুসারে আমরা কিন্তু ভাগ করে থাকি।
যেমন কিছু নদী হয় দক্ষিণবাহী নদী, মানে উত্তরে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে গিয়েছে, সেই জন্য দক্ষিণবাহী নদী। সেগুলো কোনটা? ভাগীরথী, হুগলি নদী, তিস্তা নদী, তোরসা নদী, এগুলো হচ্ছে দক্ষিণবাহী নদী, মানে উৎপন্ন হয়ে সরাসরি দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। কিছু নদী দেখো পূর্ববাহী নদী, যেমন দেখো অজয় নদী, দামোদর নদী। এই যে ম্যাপের মধ্যে দেখো দেখতে পাচ্ছি এই যে অজয় নদী, এখান থেকে উৎপন্ন হয়ে দেখো পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। দামোদর নদী দেখো এই যে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এই জন্য এগুলো পূর্ববাহিনী নদী। দ্বারকেশ্বর, কংসাবতী, শিলা, এগুলো সব পূর্ব বাহিনী নদী, পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। কিছু রয়েছে পশ্চিম বাহিনী নদী, যেমন কি জলঙ্গি, চূর্ণী, ইছামতি, এগুলো দেখো এদিক থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে এখানে মিশ্রিত হয়েছে। ইছামতি এদিক থেকে উৎপন্ন হয়ে মিলিত হয়েছে, এই জন্য পশ্চিম বাহী নদী। তাহলে প্রবাহের দিক অনুসারে ভাগ করছি আমরা, কিছু জলের প্রবাহের অনুসারে, আবার গতি প্রকৃতি অনুসারেও আমরা এগুলোকে ভাগ করে থাকি, মানে যেগুলো আমি অলরেডি বলে দিলাম, যেই ভাগ অনুযায়ী আমরা পড়বো। যেটা কি, যেগুলো উত্তরবঙ্গে রয়েছে নর্থ বেঙ্গলের নদী, সেগুলোকে আমরা উত্তরবঙ্গের নদ নদী বলছি। মধ্যভাগে রয়েছে আমাদের গঙ্গা নদী আর তার কিছু শাখা নদী, মানে গঙ্গা মানে ভাগীরথী, হুগলির কথা বলা হচ্ছে। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী, যেগুলো সাধারণত বৃষ্টির জলে পুষ্ট, আর দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদী। আমরা এই ভাগ অনুযায়ী পড়বো, তাহলে আমাদের পরপর নদীগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব একদম উত্তরবঙ্গের নদী, নর্থ বেঙ্গলে কোন কোন নদী গিয়েছে। তাহলে দেখো আমি সেই অনুযায়ী একটা ভাগ ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছি, যে নর্থ বেঙ্গলের নদী বলতে আমরা জেনারেলি বলি তিস্তা এবং তোরসা নদী, এর সঙ্গে মহানন্দা, জলঢাকা, রায়ডাক, কালজানি। এই নদীগুলো আমাদের কি হচ্ছে, এই নদীগুলো আমাদের পশ্চিমবঙ্গের যে নর্থ বেঙ্গলের নদী, উত্তরবঙ্গে রয়েছে এই নদীগুলো। তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা, রায়ডাক, কালজানি, এই নদীগুলো আমাদের সব নর্থ বেঙ্গল বা উত্তর বাংলার, উত্তরবঙ্গের হচ্ছে নদী, এগুলো আমাদের রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের নদী আমরা হচ্ছে সাউথ বেঙ্গল আমরা যদি বলি, তার মানে ভাগীরথী, হুগলি তার মধ্যে রয়েছে, দামোদর, সুবর্ণরেখা, কংসাবতী, রূপনারায়ণ, অজয়, ইচ্ছামতি। আমি যে ম্যাপ দেখিয়েছিলাম সেই ম্যাপ অনুযায়ী দেখো এগুলো আমাদের এখানে রয়েছে। এই যে সুন্দরভাবে রয়েছে, আগের ম্যাপটাতেই সুন্দরভাবে দেওয়া ছিল, এখানে আরেকটু ভালোভাবে দেওয়া রয়েছে। আর কিছু কিছু জায়গায় দেখো হাইলাইট করা আছে বন্যা প্রবণ অঞ্চল বলে। এই যে গঙ্গা, অজয় নদী, দামোদর নদীর এই অঞ্চলটা হচ্ছে বন্যা প্রবণ এলাকা, মানে এখানে প্রায় দেখো বন্যা হয়ে থাকে, বাঁকুড়ার উপরের অংশটা বন্যা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো আমরা দেখে বুঝতে পারছি নর্থ বেঙ্গলের কিছু কিছু অংশ বন্যা প্রবণ হয়। পাশে দেওয়া আছে দেখো নদী প্রবাহ, নদ নদী হালকা নীল অঞ্চল, যেগুলো বন্যা প্রবণ হয়ে থাকে। আর নদী যেগুলো রয়েছে সেগুলোর প্রতীক হিসাবে দেওয়া রয়েছে, এটা একটা ম্যাপ হিসাবে দেওয়া রয়েছে বোঝার জন্য। এবার আমরা নদীগুলো সম্পর্কে একটু আলোচনা করব, কি কি নদী রয়েছে। দেখো প্রথম যে নদী যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তিস্তা নদী, একদম নর্থ বেঙ্গলের সব থেকে উপরে টপ নদী। তিস্তা নদী উৎপত্তি হয়েছে কোথায়? এই উৎপত্তিগুলো পড়তে হবে, সিকিমের জেমু হিমবাহ থেকে এর উৎপত্তি হয়েছে। সিকিমের জেমু হিমবাহ থেকে দুটো নদী উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে লাচেন আর একটা হচ্ছে লাচুং। এই দুটো নদী মিলিত হয়ে তিস্তা নদীর সৃষ্টি করেছে। তাহলে জেমু হিমবাহ থেকে দুটো নদী উৎপন্ন হয়েছে, লাচেন আর লাচুং, মিলিত হয়ে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। এবার এটা কি হচ্ছে, প্রথমে সিকিম থেকে উৎপন্ন হয়ে সিকিম প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে অবশেষে যমুনা নদীতে মিশেছে। যমুনা নদী মানে আমাদের যে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যমুনা নদী নামে পরিচিত, সেই জন্য সিকিম তারপরে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে সেখানে ব্রহ্মপুত্রের যে ট্রিবিউটারি যমুনা নদীতে মিশেছে। তাহলে তিস্তা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে? তাহলে যেহেতু সিকিম থেকে আসছে, সিকিম ভারতের রাজ্য, তারপরে আমাদের দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা এবং কুচবিহার জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তাহলে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহারের মধ্য দিয়ে তিস্তা নদী আমাদের বাংলাদেশে প্রবেশ করছে। মোট ৩১৫ কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে পশ্চিমবঙ্গে ১২১ কিলোমিটার রয়েছে, বাকিটা সিকিমে কিছু অংশ রয়েছে, আর আমাদের হচ্ছে বাংলাদেশে কিছু অংশ রয়েছে। তো পশ্চিমবঙ্গে ১২৫ কিলোমিটার এটা প্রবাহিত হয়েছে। তিস্তার কিছু উপনদী রয়েছে, যার মধ্যে ফেমাস উপনদী যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে রংপো। বড় রঙ্গিত, বড় রঙ্গিত একটু গুরুত্বপূর্ণ কেন, কারণ এই বড় রঙ্গিতের পাশে আমাদের একটা ব্রিজ রয়েছে। ঠিক আছে, বড় রঙ্গিত পরে এই নদীটার সম্পর্কে আমরা দেখবো, এই রঙ্গিতের পাশে একটা ব্রিজ রয়েছে, করলা নদী। ঠিক আছে, এই তিনটে উপনদী মনে রাখতে হবে, রাংপো, বড় রঙ্গিত আর করলা। এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী আর পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী।
আর এই নদীটাকে বলা হয় কি উত্তরবঙ্গের ত্রাসের নদী। ত্রাস কেন বলা হয়? ত্রাস মানে ভয় দেখানো জিনিসকে ত্রাস বলা হয়। কারণ এই নদীর জন্য প্রচুর পরিমাণে বিধ্বংসী বর্ষাকালে হলে প্রায় দেখো তিস্তা নদীর জলে নর্থ বেঙ্গলে বন্যা হয়। এই জন্য উত্তরবঙ্গে ত্রাসের নদী বলা হয়ে থাকে। এই নদীর উপরে এক ধরনের ব্রিজ রয়েছে যেটা হচ্ছে করোনেশন ব্রিজ তার নাম, বা যেটাকে সেবক ব্রিজও বলা হয়ে থাকে। তো পরীক্ষায় এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে তিস্তা নদী ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? তাহলে অবশ্যই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। তিস্তা নদীর উপনদী কোনটি? বড় রঙ্গিত, রংপো, করলা। কোন নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়? এটাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতগুলো যে প্রশ্ন আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই, উত্তরবঙ্গের ত্রাসের নদী কোন নদীকে বলা হয়? তিস্তা নদীকে বলা হয়ে থাকে। তাহলে এরকম ভাবে প্রশ্ন পড়বে, এগুলো আমাদের করতে হবে। বা তিস্তা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? সিকিমের জেমু হিমবাহ থেকে। এই দু তিনটে প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষায় পড়ে। এরপরে দেখো পরবর্তী যে নদী সেটা হচ্ছে তোরসা নদী। এটা আরেকটা ফেমাস নদী, ম্যাপে দেখিয়েছিলাম, পাশেই তিস্তা নদীর পাশে রয়েছে। এর উৎপত্তি কোথায় হয়েছে? এটা কিন্তু উৎপত্তি হয়েছে তিব্বতে। তিব্বত মানে আজকের দিনে যেটা চীনের অংশ, চীন এটা দখল করে নিয়েছে। সে তিব্বতে রয়েছে চুম্বি উপত্যকা। সেই উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে। তারপরে এটা ভুটানে গিয়েছে। ভুটানের মধ্য দিয়ে, ভুটান তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তো ভুটান আর তিব্বতে এই নদীকে একটা বিশেষ নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? আমচু বা মাচু। পরীক্ষায় এসে থাকে যে মাচু নদী, পরীক্ষায় এভাবে প্রশ্নটা আসতে পারে যে মাচু নদী কোথায় উৎপত্তি হয়েছে, বা কোন নদীর আরেক নাম মাচু নদী? তাহলে বলতে হবে তোরসা নদী। এখন আবার তিস্তা আবার করে দেবে না, কারণ তিস্তা নর্থ বেঙ্গলে, মনে রেখেছো, নর্থ বেঙ্গলের নদী, সেটা কিন্তু তিস্তা নদী নয়, তোরসা নদী। ঠিক আছে? তো তিব্বতে বা ভুটানে এই দুটো জায়গাকে আমচু বা মাচু বলে বলা হয়ে থাকে। তাহলে এটা কিভাবে প্রবাহিত হয়েছে? তিব্বত থেকে এটা উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে প্রথমে এটা ভুটানে প্রবেশ করেছে, তারপরে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কোন কোন জেলার মধ্য দিয়ে গিয়েছে? জলপাইগুড়ি আর কোচবিহার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটা কিন্তু দার্জিলিং এর মধ্য দিয়ে যায়নি, এটা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আর কোচবিহার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর কোচবিহারের মধ্যে কি হয়েছে সেটা কালজানি নদীর সাথে মিশে গেছে। কালজানি নদী ম্যাপে দেখিয়েছিলাম, পাশেই রয়েছে, তার সঙ্গে মিশেছে। তারপর এটা বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে তারপর আমাদের বঙ্গোপসাগরে পড়ে গেছে। কারণ ওখানের মধ্য দিয়ে ডাইরেক্ট মানে পদ্মা নদীতে মিশছে, মিশে তারপর চলে গেছে। এর মোহনা কি বাংলাদেশের যমুনা নদীতে এসে এ কমপ্লিটলি এন্ড হয়েছে, তারপরে এটা যমুনার সঙ্গে মিশে গেছে। যে জন্য যমুনা নদীতে দেখবে প্রচুর জল, কারণ অনেকগুলো নর্থ বেঙ্গলের নদী ওর সাথে মিলিত হয়েছে। এবার দৈর্ঘ্য ৩২০ থেকে ৩৫৮ কিলোমিটার, পশ্চিমবঙ্গে মাত্র ৯৯ কিলোমিটার রয়েছে। উপনদী মালেঙ্গি, বেলা, সুনজাই রয়েছে। শাখা নদী যমুনা নদীর সাথে যুক্ত হওয়ার পরে এর প্রধান দুটো শাখা হচ্ছে সিলি তোরসা আর চর তোরসা। দুটো শাখা নদী এখান থেকে মিলিত হয়েছে। এবার পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, যেটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ, যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে? এটা পরীক্ষার জন্য এখানে গুরুত্বপূর্ণ। এখান থেকে দুটো প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোন নদীর তীরে অবস্থিত? তাহলে অপশনে থাকবে তিস্তা, তোরসা, কালজানি, জলঢাকা। অপশন থাকবে তার মধ্যে তোরসা নদীর তীরে জলদাপাড়া ন্যাশনাল পার্ক অবস্থিত। এটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন কি আসবে? তোরসা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তিব্বতের চুম্বি উপত্যকা থেকে। বা বলতে পারে তোস্তা নদী কোথায় মাচু নামে পরিচিত? তাহলে অপশনের মধ্যে থাকবে ভুটান, নেপাল, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ, এরকম অপশন থাকবে। তাহলে আমাকে বলতে হবে ভুটান আর তিব্বত। যদি এবার দুটোই অপশন থাকে তখন তিব্বতটা আমাদের অ্যান্সার করবে, তিব্বতটা। ঠিক আছে? এবার কারণ ভুটানেও বলা হয়, তিব্বতেও বলা হয়, কিন্তু তিব্বতটা হচ্ছে বেশি কারেক্ট, কারণ ওখান থেকে উৎপত্তি হয়েছে। ওই জন্য তিব্বতটা আমরা অ্যান্সার করবো। যদি আলাদা আলাদা থাকতে কোনো অসুবিধা নেই। যদি এমন কোনো অপশনে যেখানে দুটো কন্ট্রাডিক্ট যদি করে, তখন তিব্বত করবো, না হলে দুটোই আমাদের উত্তর হবে। ঠিক আছে? বা এই তোরসা নদী কোন নর্থ বেঙ্গলে কোন নদীর সাথে মিশেছে? কালজানি নদীর সাথে মিশেছে। এরকম ৩-৪টে প্রশ্ন পড়লেই আমাদের হবে। এরপরে ফেমাস নদী মহানন্দা নদী। এর উৎপত্তি কোথায় হয়েছে? দার্জিলিং জেলায় উৎপত্তি হয়েছে। দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড়ে উৎপত্তি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। এবার এটা মহানদী, এই মহানদীটা, এই মহানন্দা নদী, এই মহানন্দা আর কি, মহানন্দা, মহানন্দা আর কি, মহানদী হয়ে গেছে, মহানন্দা নদী।
চা বাগান এবং মহানন্দা অভয়ারণ্যের পাশ দিয়ে শিলিগুড়িতে এসে মিলেছে, তারপর জলপাইগুড়ি জেলা স্পর্শ করে পদ্মা নদীতে মিশেছে। তার মানে এটা আমাদের দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের মধ্য দিয়ে মহানন্দা নদী প্রবাহিত হয়েছে। তাহলে শিলিগুড়ির সমভূমি জলপাইগুড়ি জেলার সাইড দিয়ে গিয়েছে, জলপাইগুড়িকে কিন্তু মানে ভেতর দিয়ে কিন্তু যায়নি। অর্থাৎ দার্জিলিং থেকে উত্তর দিনাজপুর হয়ে এটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এবার এখানে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে মহানন্দা নদীর উপনদী কোনটা। মেচি, বালাসন, পুনর্ভাবা, নাগর এগুলো এর গুরুত্বপূর্ণ উপনদী। তাহলে পরীক্ষায় অন্যান্যগুলোর উপনদী পরীক্ষায় না পড়লেও এটা পরীক্ষা পড়ে যে মেচি কোন নদীর উপনদী বা বালাসন কোন নদীর উপনদী। খুবই গুরুত্বপূর্ণ মহানন্দা। আর মহানন্দার উৎপত্তি কোথায় হয়েছে? দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড়ে। তাহলে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। মেচি বালাসন এটা কোন নদীর উপনদী, আর মহানন্দা নদীর উৎপত্তি কোথায়। প্রত্যেকটা দেখো দুটো করে প্রশ্ন, ম্যাক্সিমাম তিনটে করে প্রশ্ন বলছি সেটাই করবে, বাকি পুরোটা জাস্ট দেখে রাখবে, বাট অসুবিধা নেই, এটা পড়লেই আমাদের হবে। তারপরে আমাদের জলঢাকা নদী খুবই গুরুত্বপূর্ণ, উৎপন্ন হয়েছে সিকিমে। সিকিমের বিদ্যাং হ্রদ থেকে এর উৎপত্তি হয়েছে, সিকিম থেকে উৎপন্ন হয়েছে জলঢাকা নদী। তাহলে এটা সিকিম, তারপরে ভুটান, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের কোন জেলা? কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার দিয়ে এটা বাংলাদেশে প্রবেশ করেছে। সবগুলো নদীগুলোই দেখো যমুনা নদীর সাথে মিশে কিন্তু পড়ে গেছে। তাহলে এর উপনদী ঋষিসা, ডায়না, বিরুখোলা অনেকগুলো রয়েছে। বিশেষ এগুলো ডিএন আর লিচেন নদীর মিলিত প্রবাহ। এই জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে, এভাবে আর প্রশ্ন পড়বে না। দেখেই বুঝতে পারছি জলঢাকার নাম দেওয়া আছে মানে এটাই পড়বে। এখান থেকে পড়তে হবে দুটো প্রশ্ন, যে এটা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে গেছে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার গিয়েছে। আর উৎপত্তি কোথায় হয়েছে? সিকিমের বিদ্যাং হ্রদ থেকে। এখানে এই দুটো ইনফরমেশন পড়তে হবে। নেক্সট প্রশ্ন, নেক্সট নদী আমাদের রায়ডাক নদী। এখানে দেখো আরো নদী কিছু রয়েছে, আমি বলে দিচ্ছি। রায়ডাক নদী এটা উৎপন্ন হয়েছে তিব্বত এবং ভুটানের সীমান্তে চেমোলহি হিমবাহ থেকে। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কোন নদীটি চীনে মানে তোমার ভুটানে ওয়াংচু নামে পরিচিত? ভীষণ ভাইটাল এমসিকিউ। ওয়াংচু নামে পরিচিত কোন নদী? তা রায়ডাক নদী এটা ভুটানে ওয়াংচু নামে পরিচিত, ইম্পর্টেন্ট পড়তে হবে। আর এটা বাংলাদেশে মিলিত হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে গিয়েছে। এর উপনদী রয়েছে দীপা, পারো, তারপর হচ্ছে পারোচু, হাঁচু এরকম রয়েছে। বাংলাদেশে এর নাম রয়েছে দুধ কুমার। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ। চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে রায়ডাক নদী। বা আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে আলিপুরদুয়ার জেলার প্রধান নদী কোনটি? তাহলে সেটা বলতে হবে রায়ডাক নদী। তাহলে এখান থেকে দেখো কয়েকটা প্রশ্ন আমি পেলাম। আলিপুরদুয়ার জেলার প্রধান নদী কে? রায়ডাক নদী। চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? সেটা পেলাম রায়ডাক নদী। দুধকুমার কোন নদীর বাংলাদেশের নাম দুধকুমার? সেটা হবে রায়ডাক নদী। ওয়াংচু নদী মানে ওয়াংচু ভুটানের কোন নদীর নাম ওয়াংচু নদী? সেটা হচ্ছে রায়ডাক নদী। এখানে দেখো তিন চারটে প্রশ্ন আমি পেলাম। তবে দেখো সংকোচ নদী যেটা আমাদের ভুটানে উৎপত্তি হয়েছে, মোহনা আসামের ধুবড়ির কাছে ব্রহ্মপুত্রে আলিপুরদুয়ার থেকে প্রবাহিত হয়েছে। এটা পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ভুটানের সীমানা নির্ধারণকারী নদী কোনটা? এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন, এক্সামে এটা অনেকবার এসেছে, ডাব্লিউবিসিএস এর প্রশ্নে এসেছে যে পশ্চিমবঙ্গ এবং ভুটানের সীমান্ত নির্ধারণকারী নদী কোনটি? সেটা হচ্ছে আমাদের সংকোচ নদী। বাকিগুলো কিন্তু খুব বেশি পড়ে না, কোন রাজ্য কোথায় রয়েছে সেটা পড়ে না। এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যতগুলো প্রশ্ন পড়লাম তার মধ্যে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। সংকোচ নদী পশ্চিমবঙ্গ ভুটানের সীমানা নির্ধারক নদী কোনটি? সংকোচ নদী। তারপরে বালাসন নদী দার্জিলিং এ রয়েছে, বিহারে মহানন্দার কাছে মিলিত হয়েছে, দার্জিলিং এর মধ্য দিয়ে গিয়েছে। কালজানি নদী যেটা ভুটান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, বাংলাদেশের শঙ্কর নদী, এটা রয়েছে, পড়বে, অসুবিধা নেই। আত্রেই নদী এগুলো আমাদের গিয়েছে, উপনদী ইচ্ছামতি, এগুলো জাস্ট পড়বে, বাকি লাগবে না খুব বেশি। মেচি নদী বিহারের মহানন্দা থেকে, হ্যাঁ এখানে এটা পড়তে হবে, এখানে এটা গুরুত্বপূর্ণ যে ভারত এবং নেপালের সীমানা নির্ধারণকারী নদী কোনটি? সেটা হচ্ছে মেচি নদী, এটা আমাদের পড়তে হবে। যেমন ভারত নেপাল হলে মেচি নদী, ভারত যদি ভুটান বলে তখন হবে সংকোচ নদী। এই দুটো যেন গুলিয়ে না যায়, গুরুত্বপূর্ণ এখানে রয়েছে। আত্রেই নদী রয়েছে, পুনর্ভাবা নদী রয়েছে, এগুলো আমাদের জাস্ট দেখে নিলেই হবে, এখান থেকে আর বেশি কিছু ব্যাপার নেই।
ওই ৩-৪টে ইনফরমেশন আছে, সেটা পড়লেই আমাদের নর্থ বেঙ্গলের নদীগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের প্রধান নদী, সেটা হচ্ছে ভাগীরথী হুগলি। তাহলে 2525 কিলোমিটার, পশ্চিমবঙ্গে মাত্র 520 মিটার গিয়েছে। তো গঙ্গা নদীর উৎপত্তি আমরা জানি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপন্ন হয়েছে, যদিও ওখান থেকে যেটা উৎপন্ন হয়েছে তার নাম গঙ্গা নয়, সেটা ভাগীরথী। পরে এটা অলকানন্দার সাথে মিলিত হয়ে আমাদের দেবপ্রয়াগ থেকে এর নাম গঙ্গা হয়েছে, এটা আমরা আলোচনা করব। এটা ভারতের 11টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত, কিন্তু যদি তুমি দেখো এটা কিন্তু 11টা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি, ঠিক আছে? এটা একটা ডাউট হবে কিরকম ভাবে 11টা রাজ্যের মধ্যে দিয়ে যায়নি। তুমি যদি হিসাব করো 5টা রাজ্যের মধ্যে দিয়ে যাবে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঠিক আছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আর তোমার হচ্ছে 4, আর হচ্ছে ঝাড়খণ্ডে কিছু অংশ। 5টা হবে। বলবে তাহলে স্যার 11টা কেন বলছে? 11টা বলছে এই কারণে, এই নদী থেকে গঙ্গা নদীর যে উপনদী শাখা নদী রয়েছে, তার কারণে গঙ্গা নদীর একটা বিস্তীর্ণ অববাহিকা সৃষ্টি হয়েছে। সেই কারণে পাশাপাশি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের রাজস্থান, এইসব অঞ্চলগুলোকে কিন্তু এই রাজ্যের মধ্যে আমাদের ধরা হয়। এই জন্য তোমরা যদি দেখো, দেখবে 11টি রাজ্যের অববাহিকা গঙ্গা নদীর অববাহিকার মধ্যে পড়ছে। সেই কারণে এটা বলা হচ্ছে, ঠিক আছে? এটা আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম। প্রধান যে গতিপথ তার মধ্যে এই 4টা থেকে 5টা রাজ্য কিন্তু পড়বে। আচ্ছা, পশ্চিমবঙ্গে বিহার অতিক্রম করার পরে রাজমহল পাহাড়ের কাছে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। রাজমহল থেকে ধুলিয়ানের কাছে এটা গেডিয়া নামে গ্রামে দুভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে পদ্মা নামে পূর্ব শাখা হয়েছে, যেটা বাংলাদেশে গিয়েছে, আর একটা পশ্চিমের শাখা, সেটা ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আমরা জানি। তাহলে রাজমহল থেকে ফারাক্কা পর্যন্ত, এই যে ঢুকেছে রাজমহল, রাজমহল থেকে ফারাক্কা পর্যন্ত গঙ্গার 92 কিলোমিটার, এটা মূলত মুর্শিদাবাদ এবং মানে তোমার বিহার জেলার সীমান্ত বরাবর এটা প্রবাহিত হয়েছে। ভাগীরথীর বিস্তার, পশ্চিমবঙ্গে ভাগীরথীর দৈর্ঘ্য 500 কিলোমিটার, ঠিক আছে? মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়, এবার এই যে পরীক্ষায় আছে যে ভাগীরথী নদী কোন দুটি জেলায় পরিচিত, মানে নামে বলা হয়, গঙ্গা নদীর একটা নাম, তো সেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং নদিয়া, এই দুটো জেলায় গঙ্গা নদীর যে অংশ এটা ভাগীরথী নামে পরিচিত। যখন এটা হুগলিতে প্রবেশ করছে, তখনই এর নাম হুগলি, মানে উত্তর 24 পরগনা, হুগলি, দক্ষিণ 24 পরগনা, সব জায়গায় এর নাম কিন্তু হুগলি নামে পরিচিত। তাহলে উত্তর 24 পরগনা থেকে এর নাম হুগলি হয়ে গেছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে আমাদের এই সব অঞ্চল, এগুলো কিন্তু সব হুগলি নামে পরিচিত। উপরের যে দুটো অংশ মুর্শিদাবাদ, নদিয়া, যেখান থেকে প্রবেশ করছে, সেটা ভাগীরথী নামে পরিচিত রয়েছে। উপনদী, গুরুত্বপূর্ণ যেসব উপনদীগুলো রয়েছে, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, কাঁসাই, চূর্ণী, এগুলো সব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নদী, যেগুলো আমরা এই প্রায় সমস্ত নদীগুলো কি আমাদের ওই মানে মালভূমি থেকে উৎপন্ন নদীগুলো সব রয়েছে। তবে এই নদীগুলোর মধ্যে এখানে একটা নদী আমি বলবো, বাকিগুলো নদী আমাদের মালভূমি অঞ্চলের নদীর মধ্যে পড়বো। এক্সট্রা এখানে একটা নদী পড়তে হবে, সেটা হচ্ছে মাথাভাঙ্গা নদী, উপনদীর মধ্যে পড়ছে। এই মাথাভাঙ্গা নদী সম্পর্কে কেন এখানে বলছি, বাকিগুলো কিন্তু একটু পরে পেয়ে যাবো, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর কোথায় উৎপন্ন হয়েছে, মাথাভাঙ্গা কিন্তু পরে দেওয়ার মতো জায়গা নেই, সেই কারণে এখানে দিয়ে দিয়েছি। তাহলে এটা মুর্শিদাবাদ জেলার কাছ থেকে পদ্মা থেকে বিচ্ছিন্ন হয়ে উৎপন্ন হয়েছে, নদিয়া জেলার মধ্য দিয়ে এটা বাংলাদেশে প্রবেশ করে দর্শনার কাছে চূর্ণী এবং ইছামতি দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে। ইছামতি নদী এসে কালিন্দীতে মিশেছে, আর চূর্ণী শাখা আমাদের ভাগীরথী হুগলিতে মিশেছে। সেই কারণে এই মাথাভাঙ্গা নদী কিন্তু এই গঙ্গা নদীর কিন্তু মানে ভাগীরথী নদীর কিন্তু উপনদীর মধ্যে পড়ছে। উপনদী মানে কোনটা? কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে, তার সঙ্গে যদি একটা বাইরের নদী এসে মিলিত হয়, সেটাকে উপনদী বলা হয়। আর যখন এই নদী থেকে কোনো একটা নদী বেরিয়ে যায়, সেগুলোকে শাখা নদী বলা হয়। তাহলে ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, কাঁসাই, চূর্ণী, মাথাভাঙা, এগুলো সব কিন্তু উপনদী, মানে এগুলো গঙ্গা এসে মিলিত হয়েছে। শাখা নদী কোনগুলো? শাখা নদী দেখো এই তিনটে গুরুত্বপূর্ণ, জলঙ্গি, ভৈরব এবং মাতলা। এই জলঙ্গি নদীকে অনেক জায়গায় বলা হয় খোড়ে বা খড়িয়া, ঠিক আছে? এটা বেসিক্যালি সুন্দরবন অঞ্চলের নদী, খোড়ে বা খড়িয়া বলা হয়ে থাকে, যেটা পদ্মা নদী থেকে জলঙ্গি নদীর উৎপত্তি হয়েছে। পদ্মা নদী থেকে জলঙ্গির উৎপত্তি হয়েছে, যেটা এই বেসিক্যালি আমাদের গঙ্গা পদ্মার শাখা নদী, ঠিক আছে? গুরুত্বপূর্ণ। ভৈরব নদী,
এটা বাংলাদেশে উৎপন্ন হয়েছে আখরিগঞ্জে। এটা মুর্শিদাবাদ জেলা পেরিয়ে নদিয়া জেলার আধারকোট, করিমপুর, মুরুটিয়া হয়ে বাংলাদেশে চলে গেছে। আর মাতালা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর কাছে, দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে ক্যানিং এর কাছে বিদ্যাধরী, করতোয়া এবং রামপুলা খাল মিলে মাতলা নদী। এবার শাখা নদীর পরে এবার আমাদের হচ্ছে কিছু নদী, যেটা হচ্ছে আমাদের মালভূমি অঞ্চলের নদী। তাহলে মালভূমি অঞ্চলের মধ্যে প্রথম নদী সেটা হচ্ছে আমাদের দামোদর নদী। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভাইটাল নদী, সেটা হচ্ছে দামোদর নদী। তাহলে দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়েছে? ঝাড়খণ্ডের পালামৌ জেলা থেকে। আচ্ছা, এখান থেকে কি কি পড়তে হবে আগের, এখান থেকে গঙ্গা নদী থেকে কি কি পড়তে হবে আমি একটু ইম্পর্টেন্ট জায়গা দাগ দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে অবশ্যই পড়তে হবে গঙ্গা নদীর উৎপত্তি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে পড়তে হবে। যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোথায়? তাহলে সেটা বলতে হবে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গ প্রবেশ করেছে। কোথায় ভাগ হয়েছে? ধুলিয়ানের কাছে গঙ্গা নদী বিভক্ত হয়েছে। পড়তে হবে কোন জেলায় গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত? তাহলে বলতে হবে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত। গঙ্গার উপনদী কোনটি কোনটি? তাহলে নামগুলো মুখস্থ করতে হবে, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর। উপনদী পড়তে হবে, আর শাখা নদী কোনগুলো সেই নামগুলো পড়তে হবে। এখানে আর ভিতরে ডিটেলস এ জানার দরকার নেই, শুধু শাখা নদী উপনদীর নামগুলো পড়লেই হবে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমাদের রয়েছে মালভূমি অঞ্চলের নদ নদী। তাহলে প্রথমে হচ্ছে আমাদের দামোদর নদী। তাহলে দামোদর নদীর উৎপত্তি হয়েছে আমাদের ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের পালমৌ জেলার মধ্যে খামারপাত পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। তো আমরা মনে রাখবো কোন জেলায়? ঝাড়খণ্ডের পালমৌ জেলা, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। মোহনা কোথায়? উলবেড়িয়ার কাছে, ভাগীরথী হুগলিতে মিলিত হয়েছে। কোথা দিয়ে দামোদর প্রবাহিত হয়েছে? বাঁকুড়া, বর্ধমান, হুগলির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর প্রধান উপনদী বরাকর, কোনার এবং বোকারো। তা বরাকরটা প্রধান, এটা পরীক্ষায় এসে থাকে, ভীষণ ভীষণ ভাইটাল। যে দামোদর নদীর উৎপত্তি ঝাড়খণ্ডের পালমৌ জেলাতে, প্রধান উপনদী বরাকর, ভীষণ গুরুত্বপূর্ণ। মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে, দীর্ঘতম নদী হচ্ছে আমাদের দামোদর নদী। পরীক্ষায় আছে মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদ কোনটা? দামোদর নদ, যেটাকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। কেন? বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়। এর উপরে আমাদের ডিভিসি রয়েছে, দামোদর ভ্যালি পরিকল্পনা ডিভিসি রয়েছে। আমরা একটু পরেই ডিভিসি সম্পর্কে পড়বো, যে দামোদর নদীর উপরে হচ্ছে শুধু দামোদর নয়, এর সাথে আরো নদীগুলো রয়েছে। তো এর উপরে বিভিন্ন বাঁধ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্গাপুর বাঁধ। আরো অনেক বাঁধ পড়বো, মাইথন, পাঞ্চেত। ঠিক আছে, এগুলো কিন্তু এর উপরে গঠিত নয়। কোনটা কোনটা গঠিত এর উপরে আমি একটু পরে বলছি। এর প্রধান শাখা নদী হচ্ছে মুন্ডেশ্বরী। ঠিক আছে, তাহলে এখান থেকে পড়তে হবে কোন কোন জিনিসগুলো। দামোদর নদীর উৎপত্তি কোথায়? ঝাড়খণ্ডের পালমৌ জেলার। প্রধান উপনদী বরাকর। কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? আমাদের দামোদর নদী। মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী দামোদর নদী। মুন্ডেশ্বরী কোন নদীর প্রধান শাখা নদী? দামোদর নদী। এটা আমাদের পড়তে হবে। ডিভিসি কে আমি একটু পরে আলোচনা করব। এরপরে আমাদের ফেমাস অজয় নদী, বিহারের মুঙ্গের থেকে উৎপন্ন হয়েছে, কাটোয়ার কাছে মিলেছে। এটা একটা পূর্ব বাহিনী নদী, এখানে বিশেষ কিছু পড়তে হবে না। আচ্ছা, কোন প্রবাহপথ কোন কোন জেলার মধ্য দিয়ে গিয়েছে? শুধু এটা করে রাখবে, বর্ধমান আর বীরভূমের মধ্য দিয়ে অজয় নদী প্রবাহিত হয়েছে। এবার এটা অন্য জায়গায় কাজে লাগবে, যে কোন, বলবে যে বীরভূমের হচ্ছে একটা জায়গার নাম দেওয়া থাকবে, বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত? অজয় নদীর তীরে। আমি একটু পরে লিস্ট আছে আমি দেখিয়ে দেবো, এভাবে পড়বে। রূপনারায়ণ পুরুলিয়ার মালভূমের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে, গেঁয়োখালীর কাছে মিলেছে। এর প্রধান উপনদী হচ্ছে মুন্ডেশ্বরী, এটা পরীক্ষায় আছে। দ্বারকেশ্বর এবং পরীক্ষা আছে রূপনারায়ণ নদী কোন দুটো নদীর মিলিত প্রবাহ? এটা ভীষণ ভীষণ ভাইটাল প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে। তাহলে রূপনারায়ণ নদী হচ্ছে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ নদী। কোলাঘাটের কাছে আছে দেখবে রূপনারায়ণ, পরীক্ষা আসবে যে কোলাঘাট শহরটা কোন নদীর তীরে অবস্থিত। একটু পরে আমি লিস্ট গুলো দেবো, দেখাবো, ওখানে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এটা পরীক্ষায় আসে যে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি কোথায় হয়েছে? ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে, খুব ফেমাস পাহাড়, এটা আমাদের রয়েছে, সেখান থেকে উৎপন্ন হয়েছে। কোন নদীর উপরে? এটা পরীক্ষায় আছে যে ম্যাসেঞ্জার এবং তিলপাড়া বাঁধ কোন নদীর উপরে রয়েছে। আর দ্বারকা, ব্রাহ্মণী, বক্রেশ্বর, কোপাই এই নদীগুলো কোন নদীর উপনদী? ময়ূরাক্ষী নদী। এই জন্য ময়ূরাক্ষী নদীটা খুব ভালো করে পড়তে হবে। ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে,
মেসেঞ্জার তিলপাড়া বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? এটা আমাদের পড়ে। আর ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর, কোপাই কোন নদীর উপনদী? ময়ূরাক্ষী আমাদের পড়তে হবে। সুবর্ণরেখা ভীষণ ফেমাস, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। এই এটা পরীক্ষায় আছে যে ছোটনাগপুর মালভূমি থেকে কোন নদীটা, সুবর্ণরেখা কোথা থেকে উৎপন্ন হয়েছে? ছোটনাগপুর মালভূমি, এটা কিন্তু পরীক্ষায় আসে। খড়কাই এর উপনদীর মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে খড়কাই নদী। আর এটা ভীষণ ফেমাস কেন? একমাত্র নদী যেটা কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, পরীক্ষা আছে। পশ্চিমবঙ্গের একমাত্র কোন নদী যেটা কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? ভারতে আছে আরেকটা নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, বলতে পারবে কোন নদী? সুবর্ণরেখা নদী ছাড়া পশ্চিমবঙ্গে তো এটা রয়েছে, ভারতে কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? মাহি নদী। স্যার ঠিক আছে, গোদাবরী। না মাহি। ঠিক আছে, মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। আচ্ছা যাই হোক, হুড্রু জলপ্রপাত রয়েছে, এটা কিন্তু এই সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত, তো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হুড্রু জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত, মানে কোন নদীর উপরে অবস্থিত? সুবর্ণরেখা। ছোটনাগ সুবর্ণরেখা কোথা থেকে উৎপত্তি হয়েছে? ছোটনাগপুর মালভূমি থেকে। কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে? সুবর্ণরেখা। আর খড়কাই কোন নদীর উপনদী? সেটা হচ্ছে সুবর্ণরেখা। এগুলো আমাদের পড়তে হবে। কংসাবতী যেটা কাঁসাই নদী, ভীষণ ফেমাস নদী। ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হওয়া আরেকটা বিশাল নদী হচ্ছে কংসাবতী নদী, যেটা পুরুলিয়া বাঁকুড়ার মধ্যে দিয়ে গিয়েছে। এটা কাঁসাই নামে পরিচিত। এটা পরীক্ষায় আছে যে কংসাবতী আর কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। তো এটা পরীক্ষায় আছে যে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কংসাবতী আর কেলেঘাই। যেমন একটু আগে রূপনারায়ণ পড়লাম, সেরকম হলদি নদী হচ্ছে কংসাবতী আর কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। কোথা থেকে উৎপন্ন হয়েছে? ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। তারপরে কুমারী নদী কংসাবতী নদীর মোহনা, এটা জাস্ট দেখে নেবে, বেশি কিছু নয়। হলদি নদী একটু আগেই বললাম, কেশপুরের কাছে কেলেঘাই এবং কংসাবতী মিলিত হয়েছে। তাহলে কংসাবতী আর কেলেঘাই এর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? হলদি নদী নামে পরিচিত। এটা হলদিয়ার কাছে মিলিত হয়েছে বলে এটাকে হলদি নদী বলা হয়ে থাকে। এটা পরীক্ষা পড়বে যে কেলেঘাই হচ্ছে কংসাবতী আর কেলেঘাই নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? হলদি নদী নামে পরিচিত। আচ্ছা, শিলাবতী নদী ঘাটালের কাছে দ্বারকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, এটা পরীক্ষায় আসে যে শিলাবতী নদীর উৎপত্তি কোথায়? ঘাটালের কাছে দ্বারকেশ্বর থেকে শিলাবতী নদীর উৎপত্তি হয়েছে। এটা এই যে পরীক্ষা একটু আগে এলো, রূপনারায়ণ নদী কোন দুটো নদীর মিলিত প্রবাহ? শিলাই এবং দ্বারকেশ্বরের মিলিত প্রবাহ রূপনারায়ণ। একটু আগে হলো, উল্টা যেন হলো, কি যেন, এক সেকেন্ড। হ্যাঁ, দ্বারকেশ্বর, শিলাবতী, রূপনারায়ণ। হুম, দ্বারকেশ্বর আর শিলাবতীর এই যে মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। ঠিক আছে, এখনই যেটা বললাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, প্রচুর বার পরীক্ষায় এসেছে। রূপনারায়ণ নদী কোন দুটো নদীর মিলিত প্রবাহ? শিলাবতী আর দ্বারকেশ্বর, যেটাকে শিলাই নামে পরিচিত মিলিত প্রবাহ। তারপরে দ্বারকেশ্বর নদী, এটা শিলাবতীর ঘাটালের কাছে শিলাবতীতে উৎপন্ন। এটার আরেকটা পরীক্ষার নাম আছে ধলকিশোর। কোন নদীর আরেকটা নাম হচ্ছে ধলকিশোর? দ্বারকেশ্বর নদীর অপর নাম হচ্ছে ধলকিশোর। আচ্ছা, এর একটা সোর্সটা পড়তে কোথায় উৎপন্ন হয়েছে? পুরুলিয়ার তিলবনি পাহাড়। তিলবনি পাহাড় থেকে দ্বারকেশ্বর নদীর উৎপত্তি হয়েছে। আমি কিছু কিছু জায়গা দেখো দাগ দিচ্ছি, সবের উৎস আমি দাগ দিচ্ছি না, সবের কিছু কিছু জায়গা আমি দাগ দিচ্ছি, সেগুলো কিন্তু পরীক্ষায় বেশি পড়ে, এগুলো থেকেই কোশ্চেন আসে। গন্ধেশ্বরী নদী, এটার হচ্ছে পরীক্ষা আছে যে বাঁকুড়া শহর কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকেশ্বর এবং গন্ধেশ্বরীর মধ্যবর্তী স্থানে বাঁকুড়া শহর অবস্থিত। এটা পরীক্ষা আছে, বাকি কিছু লাগে না, কোথায় উৎপন্ন হয়েছে এটা পরীক্ষা খুব একটা লাগে না। সরস্বতী নদী ত্রিবেণীর কাছে ভাগেরই থেকে, এটা আমাদের পড়ে না, আসে না। আচ্ছা, বরাকর নদী, এটা গুরুত্বপূর্ণ কিসে? তিলাইয়া আর মাইথন ড্যাম, যেটা ঝাড়খণ্ডে রয়েছে, কোন নদীর উপরে অবস্থিত? ভীষণ ভীষণ ভাইটাল প্রশ্ন। বরাকর নদীর উপরে অবস্থিত বিখ্যাত দুটো ড্যাম, তিলাইয়া ড্যাম আর মাইথন ড্যাম। ব্রাহ্মণী নদী খুব গুরুত্বপূর্ণ একটা নদী, যেটা পরীক্ষায় পড়বে যে দক্ষিণ কোয়েল আর শঙ্খ নদীর মিলিত প্রবাহ কোন নদী? এটা হচ্ছে ব্রাহ্মণী নদী, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা
উৎপত্তিটা পড়ে উড়িষ্যার রাউরকেল্লা। এই নদীর উৎপত্তি, ব্রাহ্মণী নদীর উৎপত্তি কোথায় হয়েছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, উড়িষ্যার রাউরকেল্লা থেকে উৎপত্তি হয়েছে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, দ্বারকা নদী ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়েছে, দ্বারকার তীরে তারাপীঠ শহর অবস্থিত। এটা পরীক্ষায় আসবে, একটু পরে আমি বলছি কোন নদীর তীরে কোন শহর গঠিত, এটা সেখানে পড়তে হবে। কোপাই নদী খুব গুরুত্বপূর্ণ। কোপাই নদীর উৎপত্তি মোহনা হচ্ছে বক্রেশ্বর নদীতে মিলিত হয়েছে। কোপাই নদীর আরেক নাম হচ্ছে শাল নদী, যেটা ময়ূরাক্ষীর উপনদী। পরীক্ষা আছে যে কোপাই নদী কোন নদীর উপনদী, ময়ূরাক্ষীর উপনদী হচ্ছে কোপাই নদী, বা শাল নদী নামে পরিচিত কোন নদী, সেটা হচ্ছে কোপাই নদী, আমাদের পড়তে হবে। বক্রেশ্বর নদী, আহ যেটা হচ্ছে আমাদের কোপাই আর বক্রেশ্বরের মিলিত প্রবাহ, এটা হচ্ছে কুলা নদী। কোপাই আর বক্রেশ্বরের মিলিত প্রবাহ কৈয়া বা কুলা নামে পরিচিত। বাকি এখানে ডিটেলস পড়তে কিছু হবে না, শুধু মিলিত প্রবাহগুলো পড়বে। কেলেঘাই নদী পড়ার কিছু নেই। রসুলপুর নদী, এটা খুব একটা কিছু পড়তে হয় না। আচ্ছা, এবার হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদী। সুন্দরবন অঞ্চলে বিদ্যাধরী নদী নদীয়ার হরিণঘাটার কাছে উৎপন্ন। আহ, এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, এটাও খুব বেশি এখান থেকে পড়ে না। মাতলা নদী, হ্যাঁ, এটা পরীক্ষায় পড়ে। সুন্দরবন অঞ্চলের প্রধান নদী কোনটা, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মাতলা নদী। আর সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোন নদীকে? মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়। এটা সুন্দরবনের প্রধান নদী, কারণ বন্যা হয় এই কারণে, এই জন্য এটাকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়। পিয়ালি নদী পড়ে না, আছে রায়মঙ্গল নদী। হ্যাঁ, এটা পরীক্ষায় আছে যে ভারত আর বাংলাদেশের অন্তঃসীমান্ত নদী কোনটা, এটা হচ্ছে রায়মঙ্গল নদী। তাহলে অনেক কিছু কিন্তু নয়, নোটসটা বড় হতে পারে কিন্তু অনেক কিছু নয়। ইনফরমেশন অনেক আছে বলে মনে হতে পারে বড়, কিন্তু জাস্ট বেশি বড় কিন্তু নয়। বাকি সপ্তমুখী নদী রয়েছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, এটা মাথা খারাপ হোক পেট খারাপ হোক যেটা খারাপ হোক, এটা মুখস্থ করতে হবে। পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর, এটা পড়তেই হবে। ঠিক আছে, যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, এটা শুধু যে কোনো পরীক্ষার জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। এটা জিকের মতো একটা টপিক, জিকে টপিক হিসেবে আলাদা পড়া যায়, কিন্তু আমি রিভারের মধ্যেই এখানে পশ্চিমবঙ্গের করিয়ে দিচ্ছি, এই জন্য আরো পড়ার সাথে সাথে এটা করলে সুবিধে হবে। এটা কষ্ট হোক যাই হোক, এটা মুখস্থ করতেই হবে। যেমন কালিম্পং শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা নদীর তীরে কালিম্পং গঠিত। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা করলা। ধূপগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলঢাকা নদীর তীরে। শিলিগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা এবং বালাসোর নদীর তীরে। এটা কোন জেলায় রয়েছে সেগুলো দেখো এখানে রয়েছে। ঠিক আছে, তো এইগুলো পড়তে হবে। কালিম্পং তিস্তা নদীর তীরে, ধূপগুড়ি জলঢাকা নদীর তীরে, শিলিগুড়ি মহানন্দা বালাসোর নদীর তীরে, বসিরহাট ইছামতি নদীর তীরে, হাসনাবাদ ইছামতি নদীর তীরে, টাকি ইছামতি, বনগা ইছামতি নদীর তীরে। আমি কয়েকটা একটু মোস্ট ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে শুধু এগুলো পড়তে হবে, এখানে সবগুলোই পড়তে হবে। আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত। ব্যারাকপুর হুগলি নদীর তীরে, কলকাতা। ত্রিবেণী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, হুগলি নদীর তীরে অবস্থিত। ব্যারাকপুর এগুলো আমরা জানি। চন্দননগর হুগলি নদীর তীরে। কাটোয়া প্রচুরবার পরীক্ষায় এসেছে, ভাগীরথী অজয় নদীর মিলিত স্থলে কাটোয়া রয়েছে। মুর্শিদাবাদ ভাগীরথী, বহরমপুর ভাগীরথী, পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নবদ্বীপ ভাগীরথী নদীর তীরে অবস্থিত। শান্তিপুর কোন নদীর তীরে অবস্থিত? চূর্ণী নদীর তীরে অবস্থিত। পাশে জেলা রয়েছে কৃষ্ণনগর, ভীষণ ফেমাস, জলঙ্গি নদীর তীরে অবস্থিত। তারপরে হচ্ছে মালদা মহানন্দা, ইটাহার, ইংরেজ বাজার, এই দুটো পরীক্ষায় আছে, খুব গুরুত্বপূর্ণ। মহানন্দা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, ইলাম বাজার, ইসলামপুর। মহানন্দা নদীর তীরে ইসলাম বাজার, ইলাম বাজার হলে অজয়। প্রচন্ড ডাউটফুল, এই জন্য আমি দুটোকে পাশাপাশি রেখেছি। ইসলামপুর, ইলাম বাজার, এই দুটো মানে ডাউট প্রচুর হয়ে থাকে। ইংরেজ বাজার, মহানন্দা, এই তিনটের মধ্যে একটু কেয়ারফুলি মাথায় রাখবে, পরীক্ষায় ভুল হতে পারে। তারপরে শান্তিনিকেতন ভেরি ফেমাস, পরীক্ষা আছে, অজয় নদীর তীরে অবস্থিত। তারপরে কেদুলি, সিউড়ি, সাঁইথিয়া, ময়ূরাক্ষী, তারাপীঠ দ্বারকা নদীর তীরে অবস্থিত, প্রচুর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বোলপুর কোপাই নদীর তীরে অবস্থিত, পরীক্ষায় আসে, কোপাই নদীর তীরে অবস্থিত। বালুরঘাট আত্রেই নদীর তীরে অবস্থিত। তারপরে দুর্গাপুর দামোদর নদীর তীরে। রানীগঞ্জ অজয় দামোদরের তীরে অবস্থিত, রানীগঞ্জ।
তারপর তোমার হচ্ছে আসানসোল, দামোদর নদীর তীরে অবস্থিত বাঁকুড়া, গন্ধেশ্বরী, একটু আগে বললাম বাঁকুড়া, আসানসোল, এটা পরীক্ষা আসে। কোলাঘাট, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। আহ হলদিয়া, হলদি নদীর তীরে। পুরুলিয়া, কংসাবতী নদীর তীরে অবস্থিত। ক্যানিং, মাতলা নদীর তীরে অবস্থিত। কোলাঘাটটা করে রাখবে, যদিও ফেমাস তবুও জানি, এটা করে রাখবে। তাহলে যেগুলো দাগ দিলাম এগুলো তো করতেই হবে, তার মানে এই নয় যে শুধু এগুলো, পুরোটাই করতে হবে। ঠিক আছে, এই টেবিলটা খারাপ লাগুক ভালো লাগুক মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এরপর আমাদের গুরুত্বপূর্ণ কিছু ব্যারেজ। তো এখানে আবার একটা মুখস্থের ব্যাপার রয়েছে। Second। তো দামোদর, ডিভিসি একটু আগেই বললাম, এর সম্পর্কেও আমি একটু আলোচনা করছি। ডিভিসি কোন নদীর উপরে? দামোদর নদীর উপরে, পশ্চিমবঙ্গ ঝাড়গ্রামে অবস্থিত। দুর্গাপুর ব্যারেজ দামোদর নদীর উপরে অবস্থিত। ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ, গঙ্গা নদীর তীরে। মুকুটমণিপুর কোন নদীর উপরে অবস্থিত? কংসাবতী, কুমারী নদীর তীরে অবস্থিত। সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? দার্জিলিং এ, রঙ্গিত নদীর উপরে অবস্থিত। একটু আগে মনে পড়ছে রঙ্গিত নদীর কথা আমি বলছিলাম, তিস্তা নদীর যে উপনদী রঙ্গিত, এই রঙ্গিত নদীতে সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র। এটা এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, একটু পরেই আমি আলোচনা করছি। তো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আমাদের প্রয়োজন রয়েছে। যত ব্যারেজ বেসিক্যালি কৃষি, বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এই কারণের জন্য তৈরি করা হয়েছিল। কয়েকটা জিনিস আমি এখানে পড়তে হবে, যেমন ফারাক্কা ব্যারেজ সোভিয়েত রাশিয়ার সহায়তায় এই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল। 1961 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল, 1975 সালের এর কাজ শেষ হয়। এটা বেসিক্যালি কলকাতা বন্দরের নব্যতা বৃদ্ধির জন্য, নব্যতা রক্ষা করার জন্য। কলকাতা বন্দরের কেন? কারণ গঙ্গা নদীর কি হচ্ছে, গঙ্গা নদীর ফলে তোমার প্রচুর পলি জমে যাচ্ছে, সেই কারণে কলকাতা বন্দরের নব্যতা কমে যাচ্ছিল। ফলে ফারাক্কা ব্যারেজের মাধ্যমে যাতে নব্যতা রক্ষা করা যায় সেটা মেনটেন করা হচ্ছিল ফারাক্কা ব্যারেজ। এটা নিয়ে বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তিও রয়েছে। তিলপাড়া ব্যারেজ খুব গুরুত্বপূর্ণ। কোন নদীর উপরে অবস্থিত? ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত, ভীষণ ভাইটাল। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপরে অবস্থিত? ময়ূরাক্ষী, পড়তে হবে। মুকুটমণিপুর, যেটা জনপ্রিয় আমাদের পর্যটন কেন্দ্র, পৃথিবীর দীর্ঘতম দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, কোন নদীর উপরে অবস্থিত? মুকুটমণিপুর কংসাবতী নদীর উপরে অবস্থিত। কোন রাজ্যে রয়েছে? বাঁকুড়া। তো তিলপাড়া ব্যারেজ কোন জেলায় রয়েছে? বীরভূম। ময়ূরাক্ষী নদী বাঁকুড়া, কংসাবতী, এইভাবে পড়তে হবে, আমি মার্কিং করে দিচ্ছি, সেভাবে পড়লেই হবে। এবার ডিভিসি, ডিভিসির মধ্যে ডিভিসি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। মানে বহুমুখী নদী পরিকল্পনা মানে একটা নদীকে বিভিন্ন পারপাসে ব্যবহার করা। কবে হয়েছিল? 1948, ভীষণ ভাইটাল। ঠিক আছে, এই নদীর উপরে কি কি বাঁধ তৈরি করা হয়েছে, এই বাঁধগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, যেমন প্রথমে হচ্ছে তিলাইয়া বাঁধ, 1953 সালে বরাকর নদীর উপরে গঠিত হয়েছিল বিখ্যাত তিলাইয়া বাঁধ। তো এটা মনে রাখবে, কোথায় রয়েছে? ঝাড়খণ্ডের কোডারমা জেলায় অবস্থিত। ডিবিসির মানে অধীনে প্রথম বাঁধ। ডিবিসি মানে এটা নয় যে একটা বাঁধ, ডিবিসির মধ্যে কিন্তু অনেকগুলো বাঁধ রয়েছে, 4টে বাঁধ রয়েছে। তার মধ্যে প্রথম বাঁধ হচ্ছে তিলাইয়া বাঁধ, যেটা 1953 সালে বরাকর নদীর উপরে গঠিত হয়েছিল, ঝাড়খণ্ডের কোডারমা জেলায় রয়েছে। উদ্দেশ্য প্রায় কম বেশি একই রকম, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ প্রকল্প। দ্বিতীয় হচ্ছে আমাদের কোনার বাঁধ, দামোদরের উপনদী কোনার নদের উপরে গঠিত হয়েছে দ্বিতীয় বাঁধ, যেটা হচ্ছে কোনার বাঁধ। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এটা অবস্থিত। এটা হচ্ছে 4টি বাঁধের মধ্যে দ্বিতীয়। উদ্দেশ্য প্রায় একই, বন্যা নিয়ন্ত্রণ সেম। এরপরে দামোদর নদীর উপরে 1955 সালে তৃতীয় বাঁধ হয়, সেটা কি? সেটা হচ্ছে স্যার কিছু দুর্গাপুর। শোনা যাচ্ছে না। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো কিছু হ্যালো। শোনাই যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা। এবার ওই যাচ্ছে। হ্যাঁ, কোনার বাঁধ দ্বিতীয় বাঁধ, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় রয়েছে। দুর্গাপুর বাঁধ, এটা হচ্ছে তৃতীয় বাঁধ, যেটা পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত। আর তারপরে মাইথন বাঁধ, যেটা বরাকর নদীর উপরে অবস্থিত। মাইথন 1957 সালে গঠিত হয়। পাঞ্চেত বাঁধ, এটা হচ্ছে দামোদর নদীর উপরে অবস্থিত, পুরুলিয়া জেলায় রয়েছে। তাহলে এই যে আমাদের গুলো বললাম, তিলাইয়া বাঁধ, কোনার বাঁধ, মাইথন বাঁধ, পাঞ্চেত বাঁধ, এই 4টে কিন্তু ডিভিসির আন্ডারে পড়ে। ঠিক আছে, কারণ আমি কালার এই জন্য আলাদা কালার দিয়েছি, দেখো তিলাইয়া বাঁধ, কোনার বাঁধ, মাইথন বাঁধ, পাঞ্চেত বাঁধ,
গ্রিন কালারের আছে। এই ৪ টে বাঁধ এর মধ্যে পড়ে। এই যে দুর্গাপুর বাঁধ, এটা কিন্তু ডিভিসির আন্ডারে সরাসরি পড়ে না। ডিভিসি এটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। সরাসরি ৪ টে বাঁধ পড়ে। ৪ টে বাঁধ কি, কি? তিলাইয়া, কোনার, মাইথন, পাঞ্চেত। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? ওইজন্য আমি দেখো কালার আলাদা করে রেখেছি। যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এর মধ্যে জলবিদ্যুৎ প্রকল্প কোনটায় কোনটায় রয়েছে? তিলাইয়া, মাইথন এবং পাঞ্চেত, এই ৩ টে জায়গায় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। তার মধ্যে মাইথন হচ্ছে ভারতের প্রথম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মাটির নিচে রয়েছে। ভাবা যায়? এছাড়া বোকারো, চন্দ্রপুরা, দুর্গাপুর, মেজিয়ায় ডিভিসির তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও রয়েছে। ডিভিসির হেডকোয়ার্টার পরীক্ষায় আসে কলকাতায় অবস্থিত। কোথায় অবস্থিত? ডিভিসির হেডকোয়ার্টার কলকাতায়। এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার আরো কিছু ছোটখাটো রয়েছে। তিস্তা ব্যারেজ, তিস্তা নদীর উপরে অবস্থিত। আচ্ছা, উত্তরবঙ্গের সেচের জন্য জলঢাকা ডুয়ার্স প্রকল্প আলিপুরদুয়ারে করে। সিদ্রাপং, এটা পড়তে হবে। ভারত তথা সমগ্র এশিয়ার প্রাচীনতম জলবিদ্যুৎ প্রকল্প হচ্ছে সিদ্রাপং জলবিদ্যুৎ প্রকল্প। এটা কিন্তু হেরিটেজ সাইট। 1897 সালে ব্রিটিশরা কিন্তু এটা শুরু করেছিল। 1897 মানে ব্রিটিশদের আন্ডারে এটা রয়েছে। তো তারা যখন দার্জিলিং এ আমাদের মানে ক্যাপিটালের মতো তৈরি করেছিল, সেই সময় কিন্তু 1897 সালে এখানে জলবিদ্যুৎ প্রকল্প কিন্তু তারা করেছিল। ওই জন্য ব্রিটিশরা আমাদের অনেক কিছুই করেছে। ময়ূরাক্ষী, এর উপরে ম্যাসেঞ্জার বা কানাডা বাঁধ তৈরি করা হয়েছে, তিলপাড়া ব্যারেজ এইসব তৈরি করা হয়েছে ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ প্রকল্প। ময়ূরাক্ষী নদী পরিকল্পনার আন্ডারে পড়ে। সুবর্ণরেখার মধ্যে সুবর্ণরেখা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। এবার হচ্ছে লাস্ট জিনিস, পশ্চিমবঙ্গের জলপ্রপাত। তাহলে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কিন্তু অনেক এবার জলপ্রপাত জেনারেলি পৃথিবীতে যত জলপ্রপাত আছে ৩ ধরনের হয়। জলপ্রপাত কোনটা বলে? নদীর যখন জলধারা বাকি অঞ্চলের তুলনায় কোনো নরম শিলাস্তর থাকলে সেই শিলাস্তরের বাকি অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে একটা গভীর খাদ বা ঢালের সৃষ্টি করে, সেটাকে আমরা জলপ্রপাত বলি। ৩ ধরনের জলপ্রপাত সারা পৃথিবীতে দেখা যায়। র‍্যাপিড জলপ্রপাত, ক্যাসকেড জলপ্রপাত, ক্যাটারাক্ট জলপ্রপাত। ৩ ধরনের জলপ্রপাত হয়। প্রথমে র‍্যাপিড জলপ্রপাত কোনটাকে বলা হয়? যার কম ঢাল যুক্ত হয় সেগুলোকে র‍্যাপিড জলপ্রপাত বলা হয়। যেমন ছোটনাগপুর মালভূমিতে যেসব জলপ্রপাত আছে সেগুলো ছোট জলপ্রপাত, বেশি উঁচু নয়, কম ঢাল যুক্ত হয়। ক্যাসকেড জলপ্রপাত যখন অসংখ্য সিঁড়ির ধাপের মতো ধারায় হয়ে থাকে, সেগুলো ক্যাসকেড জলপ্রপাত। আর ক্যাটারাক্ট জলপ্রপাত যখন প্রবল এবং ভয়ঙ্কর উত্তাল জলরাশি নিচের অনেক উঁচু থেকে নেমে আসে, যেমন ভিক্টোরিয়া ফলস, সেটা হচ্ছে ক্যাটারাক্ট জলপ্রপাতের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গে কি কি জলপ্রপাত রয়েছে লিস্ট দেখো দিয়ে দিয়েছি। চেঙ্গি জলপ্রপাত, হুইসেল খোলা জলপ্রপাত, রেনবো জলপ্রপাত, পাগলাঝোড়া, তুর্গা, চুমু, বামনি আর ঘাগড়া। এই ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯টা জলপ্রপাত পশ্চিমবঙ্গে রয়েছে। শুধু নামগুলো জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবে, যতটা মনে থাকবে ভালো, না মনে রাখলে অসুবিধা নেই। আমি কয়েকটা বলে দিচ্ছি, মনে রাখবে। যেমন এখানে পড়বে চেঙ্গি জলপ্রপাত, দেখতে পাচ্ছ পিকনিক স্পট কোথায় রয়েছে? দার্জিলিং এর লাভাতে। হুইসেল খোলা জলপ্রপাত কি? কারণ এর সামনে দিয়ে টয় ট্রেন, পরীক্ষা আছে যে টয় ট্রেনের সাইডে কোন জলপ্রপাত রয়েছে? হুইসেল খোলা। রেনবো জলপ্রপাত একমাত্র জলপ্রপাত যেটা জল পানযোগ্য। পানযোগ্য একমাত্র নয়, পানযোগ্য জলপ্রপাত এটা। এটা আমাদের এই জলপ্রপাত রামধনু সৃষ্টি করার জন্য বিখ্যাত বলে এটাকে রেনবো জলপ্রপাত বলা হয়। পাগলাঝোড়া জলপ্রপাত, এটা রয়েছে খুব একটা গুরুত্বপূর্ণ। তুর্গা জলপ্রপাত পশ্চিমবঙ্গের একমাত্র ক্যাসকেড জলপ্রপাত, তুর্গা জলপ্রপাত। চুমু যেটা হচ্ছে রক গার্ডেনে রয়েছে, পুরুলিয়ার রয়েছে। আর হচ্ছে ঘাগড়া জলপ্রপাত রয়েছে। তাহলে এখান থেকে বেশি পড়তে হবে না, তুর্গাটা পড়তে হবে একমাত্র ক্যাসকেড বলে, রেনবো রামধনু সৃষ্টি করতে। টয় ট্রেনের স্যার জন্য ক্যাসকেড মানে? ক্যাসকেড মানে, ক্যাসকেড মানে এই দেখো, ক্যাসকেড মানে এই যে অসংখ্য ধাপে ধাপে নেমেছে, এই যে সেকেন্ড টাইপের জলপ্রপাত, ক্যাসকেড জলপ্রপাত। ক্যাসকেড জলপ্রপাত এই যে ধাপে ধাপে সিঁড়ির মতো পড়েছে, যেমন রাঁচির জোনহা জলপ্রপাত, সেরকম পশ্চিমবঙ্গের একমাত্র ক্যাসকেড জলপ্রপাত হচ্ছে তুর্গা জলপ্রপাত। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ব্যাস, তাহলে আমাদের মোটামুটি নদী এটাও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের বাকির মধ্যে কয়েকটা জিনিস বাকি রয়েছে। পশ্চিমবঙ্গের পরিবহন সম্পর্কে একটু পড়তে হবে, তারপর হচ্ছে খনিজ সম্পর্কে পড়তে হবে। এই দুটো হলে মোটামুটি পশ্চিমবঙ্গের মানে ভূগোলটা আমাদের কমপ্লিট হয়ে যাবে।
পরিবহন, খনিজ, আচ্ছা স্বাভাবিক উদ্ভিদটা আছে। স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা শিল্পটা মনে পড়িয়েছি? না শিল্পটাও বাকি আছে। বাকি আছে কিছু। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আর কিছু হলে আমাদের পশ্চিমবঙ্গটা কমপ্লিট হবে। পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু ভালো করে পড়বে। এক্সামের জন্য পশ্চিমবঙ্গের ভূগোল বেশি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কম প্রশ্ন পড়ে। পশ্চিমবঙ্গের জিওগ্রাফি থেকে কিন্তু আমাদের যেসব পিএসসির পরীক্ষা বা ডব্লিউবিপি, কেপি পরীক্ষায় বা ওয়েস্ট বেঙ্গল যে স্কুল এসএসসির যে পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে পড়ে। ফলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ভালো করে পড়বে, ইন্ডিয়ান জিওগ্রাফি তারপরে আমরা পড়বো। ওকে? বোঝা গেল?